প্রথম দিন ভার্সিটি এসেই সিনিয়র আপুর হাতে দাবাং মার্কা চর খেয়ে ভন ভন করা মাথা নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে সাফা সেটা কোনো কালেই ভাবেনি। এই জীবনে কেউ তার গায়ে কখনো হাত তোলেনি। চারপাশ তাকিয়ে দেখছে সবাই উৎফুল্লের সহিত তাকিয়ে আছে। মনে হচ্ছে এখানে কোনো সিনেমার শুটিং হচ্ছে। রাগে মাথা টকবক করছে। সেও কম কিসে, উল্টো ঘুরে ঠাস করে বসিয়ে দিল। বেচারি ছিটকে ভার্সিটির মাঠে পড়ে গেল। সাফাকে তো নাড়াতে পারেনি, সেই নাড়িয়ে দিল। সবাই অবাক প্লাস ভয় নিয়ে সব দেখছে। সাফা বুঝতে পারছে না এত ভয় পাওয়ার কি আছে। সিনিয়র বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? তাকে তো চিনে না, এখন থেকে চিনবে। এমন দৃশ্য দেখে সিনিয়ররা রাগে ফুঁসছে। শুধু অপেক্ষা লিডারের। সিনিয়রের গায়ে হাত। সিনিয়রের মধ্যে একজন ছেলে এগিয়ে গিয়ে বলল, মিস, আপনি এখান থেকে চলে যান, ভালো হবে। ওরা ভালো না, আপনার কোনো ক্ষতি করে দিবে। নিজের সেফটি আগে। ছেলেটির ব্যবহার সাফার খুব ভালো লাগলো, তাই মুচকি হেসে বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সচেতন করিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমি এখান থেকে যাচ্ছি না। দেখতে চাই তারা কি করে। আপনি যান ওদের কাছে, ওরা আপনার বন্ধু হয়। বন্ধুর পাশে যে কোনো পরিস্থিতিতে থাকতে হয়, ভালো কিংবা খারাপ। সাফার মন মানসিকতা ছেলেটির ভেতরটা একদম নাড়িয়ে দিল। কিছুক্ষণ সাফার মুখপানে তাকিয়ে গম্ভীর হয়ে বলল, খারাপ পরিস্থিতিতে থাকা যায়, কিন্তু অন্যায়কে প্রশ্রয় দিয়ে নয়। বলেই ছেলেটি আর দাঁড়ালো না, ক্যান্টিনের দিকে হাঁটা ধরল। তখনই ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করলো একজন মেয়ে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। অবাকতার কারণটি হলো মেয়েটি দৌড়ে এসে মুখে এক ছিটে হাসি নিয়ে। হঠাৎ করে মেয়েটি দৌড়ে এসে সাফার পিঠে চড়ে বসলো। বসেই খিলখিল করে হাসতে লাগলো। আচমকা এমন হওয়ায় দুপা সামনে এগিয়েও নিজেকে সামলে নিল সাফা। সে ভালো করেই বুঝতে পারছে কাজটি কার। নিজেও খিলখিল করে হাসতে লাগলো। আর সবাই সাফার স্কিল দেখে হাঁ করে তাকিয়ে আছে। একজন মেয়ে এসে দুম করে পিঠে চড়ে বসলো, তবুও পড়ল না দেখে সবাই ভাবছে এটি মেয়ে নাকি। সাফা মেয়েটিকে পিঠ থেকে নামিয়ে যখনই তার দিকে তাকাবে, অমনি এক বলিষ্ঠ হাত পড়ল সাফার হাতের উপর। এক টানে কাছে টেনে দাঁতে দাঁত চেপে বলল, ভার্সিটি আসতে না আসতেই সিনিয়র আপুর গায়ে হাত। বড়দের সম্মান করতে জানো না? এই মেয়ে, সাহস কি করে হয়? তোমার কোনো ধারণা আছে তোমার কি অবস্থা করতে পারি? একদম পুঁতে রেখে দিব। কথাগুলো শুনে মুহূর্তেই সাফার মাথায় রাগ চেপে বসলো। এক ঝটকায় লোকটির থেকে সরে এসে হাত উঁচিয়ে বলল, এই, আমাকে ভয় দেখাতে আসবেন না। আমি কি জিনিস এখনো জানেন না, তাই আপনাদের এইসব গুন্ডাগিরি আমার সাথে করতে আসবেন না। ফল ভালো হবে না। আর সম্মানের কথা বলছেন, আমি সম্মান তাকেই করি যে এর যোগ্য। বড় হলেই তাকে সম্মান করতে হবে, সেই ডিকশনারি আমার মাঝে নেই। সবাইকে তার যোগ্য জবাব আমি দিতে পারি। আগে আপনার ওই সিনিয়রকে ভদ্রতা শেখান। তার কাছ থেকেই আমাদের ছোটদের শেখার কথা। তো আপনাদের কাছ থেকে কি শিখব বলুন? অসহায় মধ্যবিত্ত ছেলেদের দিয়ে নিজের টাকায় খাবার আনানোর র্যাগিং, নাকি মেয়েদেরকে দিয়ে বিছানা গরম করার প্রস্তাব? এতই যখন ভিখারি হয়েছেন, নিজের টাকায় খেতে পারছেন না, ভার্সিটির সামনে থালা নিয়ে বসে পড়বেন। একদিনেই একদিনেই সেই রোজগার হবে। মেয়েদের দিয়ে বিছানা গরম করবেন তো বন্ধু তো অনেক, নিজেদের বোনেদের ভাগাভাগি করে নেবেন। বাইরের মেয়েদের কাছে হেনস্থা হতে হবে না। আগে নিজেদের পার্সোনালিটি বজায় রাখুন, তখন দেখবেন আপনারা শুধু আমার কাছে কেন, সবার কাছেই যোগ্য সম্মানটাই পাবেন। আর ফার্দার আমার চোখের সামনে যদি আপনাকে দেখি, খুন করে ফেলবো। সাফার কথায় ভার্সিটির সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। কারণ কাকে কি বলছে সাফা তার কিছুই বুঝতে পারছে না। অন্যদিকে বলিষ্ঠ হাতের অধিকারী লোকটি রাগ ভুলে মুগ্ধ নয়নে সাফার কথাগুলো শুনছে। নীল মনির নীলাভ আভা, হাত উঁচিয়ে কথা বলার মাঝখানে ঠোঁটে ঠোঁট চেপে ধরা, ভ্রু কুঁচকে চোখ ছোট করা, হঠাৎ করেই বড় করে তাকানো, রাগে নাক ফুলানো, সব কিছুই তীক্ষ্ণভাবে লক্ষ্য করছে লোকটি। বুকের ভিতর টিপ টিপ করছে। অন্যরকম এক ভিন্ন অনুভূতি জানান দিচ্ছে। লোকটিকে চুপ থাকতে দেখে সাফা অবাক হলো। কিছু বলতে যাবে তার আগেই ভালো করে তাকিয়ে দেখলো লোকটি ওর দিকে অন্যরকম চাহনিতে তাকিয়ে আছে। সাফার নিজেরও কেমন যেন লাগলো, তাই ভ্রু কুঁচকে চুপ করে রইল। পাশ থেকে ফিসফিসানির আওয়াজ আসছে। সবাই বলাবলি করছে লোকটির তাকানো নিয়ে। কই থেকে একজন ছেলে এসে লোকটিকে ধাক্কা দিল। লোকটি
নড়ে চড়ে দাঁড়িয়ে মুখটাকে গম্ভীর করে বলল, একটু আগে এখানে কে র্যাগিং দিচ্ছিল? তাদের আর হিয়াকে ডেকে নিয়ে আয়। নো কোশ্চেন। আগন্তুক ছেলেটি তাই করলো, কিছু বলার সাহস পেল না। ক্লাসের এখন অনেক দেরি। আজকে সাফার এই ভার্সিটিতে প্রথম দিন ছিল। সুদূর লন্ডন থেকে টিসি নিয়ে এসেছে, 3য় বর্ষের শিক্ষার্থী। প্রথম দিন বলে আজকে ভার্সিটি ঘুরে দেখতে চেয়েছিল, তাই আগেই চলে এসেছে। সাফার পিঠে ওঠা মেয়েটি কিছুই বুঝতে পারছে না, তাই সাফাকে এই সাইডে নিয়ে প্রশ্ন করল, কি হচ্ছে সাপু? তোর গাল লাল কেন? এসেই ঝামেলা পাকিয়েছিস? তোর কি মনে হয় রাই আমি এমনি এমনি ঝামেলা পাকাই? কেন যে লন্ডন থেকে এখানে আসলাম, ওখানেই ভালো ছিলাম। এইভাবে বলছিস কেন সাপু? কাজ হলেই তো ব্রেক করবি কিছুদিন, অ্যাটাচ করে নি। আজ তোর কথা ফেলতে পারি না বলে হইছে। এখন চল দেখি কি বলে। আমার সাথে লাগতে আসলে কিন্তু ছেড়ে কথা বলবো না। ছুটির পর টিউশনে খুঁজতে হবে। কিসের টিউশনি? তুই কি ভুলে যাচ্ছিস এখানে কেন আসা আমরা? আচ্ছা, তুই আয় আমার সাথে, আমি দেখছি। দুজনে আবার আগের জায়গায় গিয়ে দাঁড়ালো। সাফা যার সাথে কথা বলছিল সে হলো রাইসা, সাফার বেস্ট ফ্রেন্ড। রাইসা এই ভার্সিটিতেই পড়ে। ততক্ষণে র্যাগিং দেওয়া সিনিয়র সব চলে এসেছে। সবাই খুব ভয়ে আছে। ওরা আসতেই লোকটি হুঙ্কার দিয়ে উঠল, কয়দিন ছিলাম না বলে সাপের 5 পা দেখেছো তোমরা? র্যাগিং করা হচ্ছে। আমাকে রাগালে একদম ভালো হবে না। কে কে র্যাগিংয়ের লিডার ছিলি আমার সামনে আয়। লোকটির কথায় 3জন সিনিয়র ভয়ে কাঁপতে লাগলো। আজকে প্রাণ পাখি মনে হয় চলেই যাবে। যে সিনিয়রকে সাফা থাপ্পড় দিয়েছে সে আগে এসে দাঁড়ালো, আর দুজন আস্তে আস্তে এসে দাঁড়ায়। দুজনকে দেখেই লোকটির মাথায় রাগ চেপে বসলো। ঠাস করে দুটো থাপ্পড় বসালো দুজনের গালে। দাঁতে দাঁত চেপে বলল, মেয়েদের ভোগ্যপূর্ণ মনে হয়? ভার্সিটি কি তোরা পতিতাপল্লী পেয়েছিস? সাহস কি করে হয় ভার্সিটিতে এমন করার? এত খাইস তোদের? আজ আমি মেটাই কেমন? লোকটির কথায় ছেলে দুজন কান্না করে দিল। একজন বলল, এমন ভুল আর হবে না ভাই, এবারের মতো মাফ করে দাও। লোকটি চোখ রাঙিয়ে তাকিয়ে মেয়েটির সামনে গিয়ে বলল, আর তুই হিয়াচ্ছি, আমি তো ভাবতেই পারছি না তোর এত অধপতন হয়েছে। অন্যের টাকাই খেতে হবে। প্রথম ভুল, তাই ক্ষমা করলাম। ফার্দার যদি এমন কোনো কিছু আমার চোখে পড়ে সেদিন দেখবি আমি কি করি। লোকটির কথা শেষ হতেই রাইসা চিৎকার করে উঠল, তার মানে তুই আমার সাপুরানিকে চড় মেলেছিস? আজ তোর একদিন কি আমার একদিন? বদ মহিলা, কোনো আদব কায়দা নেই। তুই যে বংশের ভাবতেও আমার দাদুর ওপর রাগ হয়। কাকাকে কি বলবো? তাই তো সন্তান তুই। তোকে যদি সাপুর আশেপাশে দেখি তো 40 আমি করেই ছাড়বো বল। রাইসার কথা হিয়া রেগে গেলেও কিছু বলল না। এখন কিছু বলা মানেই নিজের পায়ে নিজে কুড়াল মারা। হিয়া মনে হচ্ছে রাইসার কাকাতো বোন। লোকটি ওদেরকে কিছুক্ষণ শাসিয়ে সামনে এগোবে তার আগেই পরিচিত কণ্ঠস্বর শুনে থেমে গেল। পিছে তাকিয়ে দেখে দুজন মেয়ে আসছে। ওদের দুজনকে দেখে লোকটি চওড়া হাসল। দুইজন দৌড়ে এসে জড়িয়ে ধরল। মনে হচ্ছে কতদিন পর দেখা হয়েছে। লোকটি হচ্ছে বিশিষ্ট ব্যবসায়ী আহনাফ চৌধুরীর ছেলে রিদান চৌধুরী। মেয়ে দুজন হচ্ছে রিদান চৌধুরীর দুই বোন আলো চৌধুরী আর আনহা চৌধুরী। মা রিদিমা চৌধুরী। রিদিমা চৌধুরী রিদানদের ভার্সিটির লেকচারার। রিদান চৌধুরী আরেকটির পরিচয় হলো রাজনৈতিক নেতা। সবাই রিদ ভাই বলেই ডাকে। নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন, শত্রুর তো অভাব নেই। রিদান বোনদের ছেড়ে সাফার সামনে এসে দাঁড়ালো। কিছুক্ষণ তাকিয়ে থেকে যা বলল তাতে সবার মাথা ঘুরিয়ে যাওয়ার মতো অবস্থা। হসপিটালের 310 নম্বর কেবিনে লাইফ সাপোর্টে একজন মেয়ে শুয়ে আছে। না আছে চেতনা, না আছে বোধ। সেই 7 মাস আগে থেকে মেয়েটি এখানে চিকিৎসাধীন। দিনে কেউ আসে না দেখতে। না আছে কোনো বাড়ির লোক। রাতে শুধু হুডি পরা আপাত মস্তক ঢাকা একজন লোক আসে। মেয়ে নাকি ছেলে বোঝার উপায় নেই। 2 ঘন্টার মতো থেকে আবার চলে যায়। এটি যেন প্রতিদিনকার রুটিন। কী সব বলে একা একাই কেউ বুঝতে পারে না, জানতেই পারে না, কারণ সে আসলে 2 ঘন্টার মধ্যে কারো অ্যালাউ নেই সেই কেবিনে। আজও তার ব্যতিক্রম হয়নি। লোকটির আসার সময় হতেই সবাই তড়িঘড়ি করে নিজেদের কাজ করে কেবিন থেকে বেরিয়ে গেল। তার ঠিক 2 মিনিট পর হুডি পরা লোকটি প্রবেশ করল। মেয়েটির মাথার কাছে বসে প্রথমেই একটি দীর্ঘশ্বাস ফেলল।
সেই দীর্ঘশ্বাসে কতটা কষ্ট লুকিয়ে আছে বোঝার উপায় নেই। চোখ থেকে কাপড় সরাতেই ছলছল নীলাভ এক চোখ প্রদর্শন হলো। মায়া নাকি আক্ষেপ বোঝা গেল না। হুডি পরা লোকটি ফিস করে কিছু একটা বলতে লাগলো। কাছে বসেও বোঝার উপায় নেই। নিজের ভিজিটিং টাইম শেষ হতেই লোকটি উঠে দাঁড়ালো। এক নজর বেডে শুয়ে থাকা নিষ্প্রাণ মেয়েটির দিকে তাকিয়ে খটখট পায়ে হেঁটে চলে গেল। লোকটি চলে যাওয়ার 2 মিনিট পরেই আবার নার্স ডক্টর তাদের কাজ করতে লাগলো। তারা বুঝতে পারে না কিছুই, শুধু নিজেদের দায়িত্বটাই পালন করছে চাকরি যাওয়ার ভয়ে। ঘর অন্ধকার করে একজন বেলকনিতে বসে মেঘলা তারাহীন আকাশের দিকে তাকিয়ে আছে ছলছল নয়নে। ছলছল নয়নটা স্পষ্ট জানান দিচ্ছে এক আকাশ পরিমাণ কষ্ট। হঠাৎ ঘড়ির টিং শব্দে লোকটি নড়ে চড়ে উঠল। পাশে রাখা গিটারটা এক হাতে নিয়ে আরেক হাতে ফোন নিয়ে ডাটা অন করে প্রথম কনভারসেশনে ক্লিক করলো। ভয়েস মেসেজে ক্লিক করে ফোনটা পাশে রেখে দিয়ে গিটারে টুংটাং শব্দ তুলতে লাগলো। এত ভালোবেসেও পাওয়া হলো না, এ মন জানে গো কত বেদনা। গানটি শেষ করেই লোকটি ভয়েস রেকর্ডটি সেন্ড করে দিয়েই জোরে জোরে হাসতে লাগলো। হাসির মাঝেই লোকটির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। একসময় লোকটি থেমে গিয়ে পেছনে মাথায় এলিয়ে দিয়ে শুয়ে পড়ে রইল। দরজার পাশে দাঁড়িয়ে এসব শুনে একজন অনবরত কেঁদেই চলছে। মা যেন এমনই। সন্তানের কষ্টে প্রত্যেকটা মায়ের অন্তর কাঁদে। আজ মা বলেই তিনি ছেলের জন্য প্রত্যেক নামাজে দোয়া করেন, ছেলের কষ্ট দূর করার মাধ্যম খুঁজেন। ভার্সিটির কালচার প্রোগ্রামে গায়ক নায়ান চৌধুরী আসবে শুনেই সবার মন উৎফুল্ল হয়ে গেল। সবার প্রিয় পপুলার ড্যাশিং গায়ক আসবে, তারই আয়োজন করা হচ্ছে ভার্সিটিতে। পুরো দমে কাজে লেগে পড়েছে সবাই। বাকি বছরের তুলনায় এই বছর খুব স্পেশাল হবে, কারণ নায়ান চৌধুরী খুব কম সময়ে অনেকটাই নাম কামিয়েছেন। নায়ান চৌধুরী সেদিন রিদান সাফাকে বলেছিল ছুটির পর দেখা করতে, কিন্তু সাফাই একগাল কথা শুনিয়ে রেগে ভার্সিটি থেকে চলে এসেছে সেদিন। ব্যাপারটা রিদানের জন্য অপমানজনক হলেও ভালো লেগেছে এই ভেবেছে মেয়েটি ভালো বলেই না করেছে। অন্য কাউকে বললে তো নাচতে নাচতে চলে আসতো। রিদানের মনে কী চলছে বোঝা বড় দায়। ভার্সিটি প্রোগ্রামের কাজ খুব সচেতনভাবে করা হচ্ছে। বিরোধী পক্ষ গন্ডগোল করতে পারে, কিন্তু রিদানের মনটা ভালো নেই। সে বুঝতেই পারছে না কেন নিজের উপর রাগ হচ্ছে তার। সাফার কথা মনে পড়ছে। নীল মনির নীলাভ চোখটা ভাসছে, কিন্তু সেতে প্রেমে পড়বে না। সে এসব বিশ্বাস করে না, কিছুতেই প্রেমে পড়বে না সে। এসব মাথা থেকে বের করতেই পারছে না। সব রাগ পড়ছে সাফার উপর। ভয়ঙ্কর কিছু করার কথা মনে আসতেই মাথা ঝাড়ি দিল রিদান। আজ 2 দিন হলো সাফা আসে না। সেদিন রেগে যে ভার্সিটি থেকে বের হয়েছে, আর 2 দিন ভার্সিটিতে পা দেয়নি। দিবে কি করে? সে তো নিজের কাজে ব্যস্ত, নিজের উদ্দেশ্য পূরণ করতে এখানে আসা। এখন গোধূলি বিকেলের শেষ দিক, আকাশে সূর্যটা রক্তিম বর্ণ ধারণ করে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে নিজ গৃহে তারাযুক্ত আকাশকে স্বাগতম জানিয়ে। দৃশ্যটা মনোমুগ্ধকর লাগছে সাফার কাছে। ঠিক সূর্যের মতো সবাই নিজ নিজ কার্য শেষে নিজ গৃহে ফিরে যায়, কিন্তু সাফার তো কোথাও যাওয়ার জায়গা নেই। নিজ ইচ্ছেই সে জায়গাটা হারিয়েছে। তেমন না, নিজ কার্য সাধন করতেই ছেড়েছে প্রিয়জনকে। প্রাপ্তির শিখরে উঠতে এতটুকু ত্যাগ স্বীকার করতেই হয়, না হলে প্রাপ্তিটা আসবেও না, প্রাপ্তিতে তৃপ্তিও থাকবে না। রক্তিম সূর্যটা আকাশের গায়ে মিশে যেতেই সাফা উল্টো দিকে হাঁটা ধরল। পূর্বে এদিক ওদিক চোখ বুলিয়ে নিল কেউ আছে কিনা। না, কেউ নেই। এইদিকে সচরাচর কেউ আসে না। কিছুক্ষণ হাঁটার পর একটি গলি দৃশ্যমান হলো। গলিটা দেখেই সাফা হাসলো। কেমন হাসি বোঝা গেল, কিছুটা রহস্য তো আছেই। এখান থেকেই তো তার কাজ শুরু, খুব সাবধানে করতে হবে। গলির দিকে পা বাড়াবে তার আগেই আতঙ্ককর একটি কণ্ঠ শুনে সাফা পা না বাড়িয়ে পেছনে তাকালো। পেছনে তাকাতেই দৃশ্যমান হলো একজন মধ্যবয়স্ক মহিলা ভীতি চোখে তাকিয়ে আছে তার দিকে আর বলছে, এই মেয়ে, এইদিকে কই যাও? এইদিকে ভালো না, জানো না? ভয় ডয় নেই নাকি? নতুন আইছো নাকি? মহিলার চিন্তিত কণ্ঠস্বর শুনে সাফার কেমন যেন লাগলো, গা শিউরে উঠল। তাহলে কি সে এখানে এসে ভুল করল? তার আরও খোঁজ নিয়ে আসা উচিত ছিল। এসব মনে আসতেই আবার ঝাড়ি দিয়ে সরিয়ে দিল। না, সে তো এখানে তার কাজে এসেছে। সাফা এগিয়ে গিয়ে মহিলাটির সামনে দাঁড়ালো। মহিলাটির চোখে এখনো ভীতি কাজ করছে।
হয়তো এই গলিতে ভয়ানক কিছু আছে, তাই মহিলাটি ভয় পাচ্ছে। সাফা কিছু বলবে তার আগেই মহিলাটি বলল, মারে এইদিকে যাস না, কি সুন্দর মুখখানা। ওদিকে গেলে আর আসতে পারবি না। গুন্ডা গুন্ডা ছেলেরা বসে বসে মদ গিলছে, একবার যদি তোকে দেখে ফেলে। আর ওইদিকে কিসের যেন কাজ হয়, যাস না মা, যাস না। মহিলাটির কথা শুনে সাফার ভয় হলো। আসলেই কি সে গেলে আর ফিরে আসতে পারবে না? মহিলাটি এখনো সাফার দিকে তাকিয়ে আছে, ভাবছে কি আদলে গড়া মুখখানা, যেন ফুটন্ত এক গোলাপ। সাফা কিছুক্ষণ ভেবে মুচকি হেসে বলল, চাচিজি, আমার যে যেতেই হবে, টিউশনি নিয়েছি ওইদিক। ওই পাশের গলিটা নাকি বিকেলের পর বন্ধ হয়ে যায়, তাই এই দিক দিয়ে আসা। আজকেই একটু সন্ধ্যা হয়েছে, কাল সকাল থেকে পড়াবো, আপনি চিন্তা করবেন না, আমার কিছু হবে না। নিজের সেফটি আমি নিজেই করতে পারি। সাফার কথায় মহিলাটি কিছু বলতে গিয়েও বলল না। সাফার কথায় জোর ছিল, তাই মহিলাটি কিছুক্ষণ সাফার দিকে তাকিয়ে নিজের গন্তব্যে হাঁটা ধরল। সাফা কিছুটা ভয়ে গলিতে পা রাখল। উপরওয়ালাই জানে আজ কপালে কি আছে, ভালো না কষ্টকর। ভার্সিটির সব কাজ শেষ করে রিদান একটু আগে বাড়ি ফিরেছে। নিজ রুমে গিয়ে ফ্রেশ হয়ে সবার আগে হাঁটা ধরল তার সবচেয়ে প্রিয় মানুষটির রুমের দিকে। মানুষটির কথা মনে হলেই তার মনটা ভীষণ রকমের খারাপ হয়ে যায়। প্রেম নামক জিনিসটার উপর ক্ষোভ জন্মে প্রবলভাবে। কাঙ্ক্ষিত রুমের সামনে গিয়ে দেখলো আজও অন্ধকার। বড় করে নিঃশ্বাস নিয়ে টোকা দিল। সারা শব্দ নেই, মনে হচ্ছে অনেক বছর এখানে কেউ থাকে না। অথচ প্রতিদিন এখানে একজন মানুষ অবস্থান করে, কিন্তু বোঝার উপায় নেই। রিদান দ্বিতীয়বার আর নক করলো না। ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভিতরে গিয়ে লাইট অন করলো। একজন উপর হয়ে শুয়ে আছে। নায়ান আস্তে আস্তে পা ফেলে বেডের একপাশে বসলো। লোকটির দৃষ্টি পাশের দেয়ালে টানানো বিশাল আকারের ফটো ফ্রেমের দিকে, যেখানে একটি মেয়ে মুখে এক চিলতে পরিমাণ হাসি নিয়ে সবুজ প্রকৃতি উপভোগ করছে, যেন প্রকৃতির মাঝে আরেক প্রকৃতি। নায়ান লোকটির পিঠে হাত রাখলো। লোকটি একটুও নড়ল না। তার বোধ মতো একটু পর উঠে বসলো। রিদান বলল, আর কত ভাইয়া, কেন এমন করছো? নিজেকে তো কষ্ট দিচ্ছ, সাথে সাথে নিজ গর্ভধারিণী মাকেও কষ্ট দিচ্ছ। তার একমাত্র সন্তান তুমি, তোমার কষ্টে সে কষ্ট পায় না? লোকটির রিদানের কথায় কোনো ভাবান্তর হলো বলে মনে হয় না। রিদানের কথায় কান না দিয়ে প্রশ্ন করল, প্রোগ্রামে কেন নাম দিয়েছিস? তুমি বুঝতে পারছো না ভাইয়া কেন নাম দিয়েছি? নিজেকে কি মনে করো তুমি? তুমি একাই ভালোবাসতে পারো, আর কেউ ভালোবাসে না, ভালোবাসতে পারে না? রিদানের কথায় নির্বাক চোখে তাকিয়ে রইল লোকটি। রিদান আবার বলল, তাকিয়ে আছো কেন? তোমার কাছে নিজ মায়ের থেকে ওই ছবির মেয়েটা বড় হয়ে গেল। কয় মাস ধরে কথা বলো না বড় মার সাথে? তোমার তো লজ্জা হওয়া উচিত। রিদানের কথাগুলো লোকটির ভিতরটা নাড়িয়ে দিল। তাই তো, কত মাস ধরে মায়ের সাথে কথা হয় না তার, না হয় বাড়ির কারোর সাথে। সবার থেকে নিজেকে আলাদা করে নিয়েছে নিজেকে। হঠাৎ লোকটির কানে একটি কথা বাজতে লাগলো। যখন আমি থাকবো না তখন কিন্তু নিজেকে দেবদাস করে রাখবেন না নীল সাহেব। আগের মতোই সবকিছু চালিয়ে যাবেন। বড় গায়ক হওয়ার স্বপ্নটা কিন্তু মনে রাখবেন। মনে রাখবেন, আপনার এই স্বপ্নের মাঝে আমি থাকবো। কথাগুলো মনে হতেই লোকটি অসহায় চোখে রিদানের দিকে তাকালো। রিদান যেন ভাইয়ের চোখের ভাষাটা বুঝতে পারল। ভাইয়ের কাঁধে হাত রেখে বলল, তুমি নায়ান চৌধুরী, চৌধুরী পরিবারের বড় ছেলে। তোমার অনেক দায়িত্ব ভাইয়া। সবার আগে দায়িত্ব মায়ের মুখে হাসি ফোটানো। কতদিন হাসিনি, তুমি তো তার বেঁচে থাকার মাধ্যম। ভাইয়ের কথা শুনে নায়ান হাসল। তার ভাই অনেক বড় হয়ে গিয়েছে। রিদান আবার বলল, ভাইয়া, তোমার এই অন্ধকার জীবন আর ভালো লাগছে না। আমার আগের ভাইয়াটা ফিরিয়ে দাও না প্লিজ। ময়না পাখি, টিয়া পাখি, পাপা, মম, বড় মা, কেউ যে ভালো নেই ভাইয়া। রিদানের কথায় নায়ানের খুব কষ্ট লাগলো। নিজের ব্যবহারের জন্য পুরো পরিবার আজ কষ্টে আছে ভেবে অনুতপ্ত হলো। নিজেকে বদলানোর মনোভাবটাকে গাঢ় করল। রিদান কিছুক্ষণ ভাইয়ের সাথে থেকে বের হয়ে আসলো রুম থেকে। রিদান চলে যেতেই নায়ান পুরো ঘরটায় একবার চোখ বুলিয়ে নিল। সেই যে রেকর্ডিং থেকে এসে ঘরের মাঝে বন্দি হয় আর বের হয় না। খাওয়া দাওয়ার তো ঠিক নেই। কালকের সেই অন্ধকার ঘরে গান গেয়ে যে নিজের দুঃখ ভাসিয়ে দিচ্ছিল আকাশপানে, সে হলো নায়ান চৌধুরী। নাবিল চৌধুরী আর নিশি চৌধুরীর একমাত্র ছেলে।
নাবিল আর আহনাফ সম্পর্কে দুই ভাই হয়। চৌধুরী পরিবারে 7 সদস্য। আহনাফ, রিদিমা, নিশি, নায়ান, রিদান, আলো। সর্বকনিষ্ঠ সদস্য আনহা। নাবিল চৌধুরী আজ 18 বছর ধরে নিখোঁজ। কোথায় আছে, আদৌ বেঁচে আছে কিনা কেউ জানে না। অনেক খোঁজা হয়েছে, কোনো রকম ক্লু পাওয়া যায়নি। একসময় হঠাৎ করে আহনাফ চৌধুরীকে খোঁজা বন্ধ করে দিল। কেউ জানে না কারণ। সময়ের পরিক্রমায় এসব চাপা পড়ে গেছে। কে বলতে পারে আবার সেই সত্য সামনে আসবে কিনা। নায়ান ফ্রেশ হয়ে বাইরে বের হলো। ধীরে ধীরে পা ফেলে মায়ের রুমের দিকে যেতে লাগলো। বুকের ভিতর অজানা কারণে টিপ টিপ করছে। রিদিমা চৌধুরী রিদানের রুমের দিকে যাচ্ছিল একটি কারণে। এমন সময় নায়ানকে বাইরে দেখে ভূত দেখার মতো চমকে গেল। কৌতূহল বশত পিছু নিতেই দেখতে পেল নায়ান তার মায়ের ঘরে যাচ্ছে। দরজার সাথে লেগে দাঁড়িয়ে রইল। নায়ান মায়ের রুমে গিয়ে দেখলো তার মা আতশোয়া হয়ে বসে আছে, হাতে অ্যালবাম, চোখে পানি চিকচিক করছে। নায়ানের মনে হলো বুকটা ফেটে যাচ্ছে। তার জন্য কতটা কষ্ট পেয়েছে তার মা। নায়ান গিয়ে মায়ের কোলের উপর শুয়ে পড়ল। হঠাৎ এমন হওয়ায় নিশি চৌধুরী চমকে মুখের উপর থেকে অ্যালবামটা সরাতেই দুর্লভ কিছু চোখে পড়তেই তার চোখ বড় বড় হয়ে গেল। একটু পরেই চোখ পানিতে ছলছল করে উঠল। মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। সেই বৃষ্টিতে হাজার কষ্ট ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। ঠিক তাই হলো। নায়ানকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। নায়ানও নিজেকে ঠিক রাখতে পারল না। নিজেও মাকে জড়িয়ে ধরে অশ্রু বিসর্জন দিতে থাকলো। একসময় দুজনের কান্নাটা থেমে আসতেই দুজন এত মাসের জমিয়ে রাখা কথাগুলো বলতে শুরু করলো। দরজার পাশ থেকে রিদিমা চৌধুরী চোখে পানি আর ঠোঁটে এক চিলতে হাসি নিয়ে সরে আসলো। থাক, মা ছেলে আজকে একা থাক। মান অভিমান সব শেষ হোক। ভার্সিটি থেকে কিছুটা দূরে জঙ্গলের পাশে ছোট্ট একটি একচালা বাড়িটা সাফা ভাড়া নিয়েছে। সেখানে একাই থাকে। নিরিবিলি পরিবেশ সাফার খুব পছন্দের। নিজেকে উপভোগ করা যায় নিত্য নতুন পন্থায়। নিজেকে সময় দেওয়া যায়। কোলাহলপূর্ণ জীবন রেখে সাধারণভাবে জীবনটাকে সাজানো যায়। সাফা আজকে ঠিক করেছে ভার্সিটি যাবে। সকালে টিউশনি করে বেশ কিছু সময় পাওয়া যায় হাতে। এইটুকু সময়ে সাফা নিজের জন্য নাস্তা তৈরি করে গোসল করে নেয়। হেঁটে যেতে 10 মিনিট লাগবে আর এত টাকা খরচ করাও যাবে না, তাই সাফা হেঁটেই যাবে ঠিক করেছে। নীল হালকা কাজ করা একটি সুতির 3 পিস পরে মাথায় আলতো করে ওড়নাটা উঁচিয়ে নিল। ঘাড়ের বেশ নিচ পর্যন্ত চুলটা উপরে খোপা করে কাঠি দিয়ে নিল। খুলে যাওয়ার সম্ভাবনা কম। কাঁধে ব্যাগ নিয়ে ঘরটি তালা দিয়ে বেরিয়ে পড়ল গন্তব্যে। মাঝপথে যেতেই সেই গলির মাথাটা চোখে পড়তেই সাফা ভয়ে আটকে উঠল। মনে পড়ে গেল সেই রাতের ঘটনা। সেদিন সাফা আস্তে আস্তে পা ফেলে সতর্কভাবে হাঁটছিল। গলির শেষ মাথায় যেতেই সাফা যখন হাঁপ ছেড়ে বাঁচবে তখনই কারো কণ্ঠস্বর পেতেই আটকে উঠল। পাশে তাকাতেই দেখতে পেল 3 জন ছেলে এক জায়গায় বসে ড্রিঙ্ক করছে। তার কয়েক পা দূরে কিছু ছেলে ড্রাগস নিচ্ছে। সাফার শরীর শিউরে উঠল, বুকটা ধকধক করছে। মহিলার কথা না শুনে এখানে এসে কত বড় ভুল করেছে বুঝতে পেরে তখনই পেছন থেকে হাঁটা ধরবে, হঠাৎ একজনের চোখ পড়ে যেতেই সাফার পা চলা বন্ধ করে দিল। সে দৌড়ে দিলেই সমস্যা। সে জানে না এখানে কতজন আছে, এই জন্য দৌড় দেওয়া যাবে না। এখানে যে অল্প কয়েকজন নেই সে ভালোই বুঝতে পারছে, আরও কয়েকজন আছে এখানে। সাফার ভয়টা সেখানেই। সাফা নিচ থেকে একটা ঢিল নিয়ে লোকটির মাথা বরাবর ছুঁড়ে মারল। লোকটি ব্যথা পেয়ে চেঁচিয়ে উঠল। লোকটির চিৎকার শুনে পেছন থেকে একজন আসতেই এলইডি লাইটটাকে যখন নিজের শরীর দ্বারা ঢেকে ফেলল, সাফা গলির দিক একটা ঢিল ছুঁড়ে পাশের ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে পড়ল। লোকগুলোর মনে হলো সাফা গলির দিকে দৌড় দিয়েছে, তাই তারা বোকার মতো গলির দিকেই পিছু নিতে শুরু করলো। সাফা সুযোগ পেয়ে ঝোপঝাড় থেকে বেরিয়ে সামনের দিকে দৌড় দিল। অন্ধকারে পায়ের শব্দ পেলেও কেউ বুঝতে পারল না কিছু। লোকগুলো সাফাকে না পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে আবার নিজের কাজে মনোনিবেশ করল। সাফা যে বাড়িতে টিউশনি করানোর কথা, সে বাড়িতে পৌঁছে কিছুক্ষণ কথা বলে যখন ভয় ভয় নিয়ে চলে আসতে নিবে তখন বাড়ির লোক জেকে বসল। সাফাকে আসতে দিল না। সাফা পরিস্থিতি সম্পর্কে অবগত, তাই নিজেও নিষেধ করল না, থেকে গেল। বাড়ির মানুষগুলো বড্ড ভালো। হয়তো সাফার অবস্থাটা তারা বুঝতে পেরেছিল। সকাল থেকে রিদানের মুড অফ। বাড়ির পরিবেশ ভালো। নায়ান আগের মতো সবার সাথে মিলেমিশে থাকছে। আলো, আনহা তো এতদিন পর বড় ভাইজানকে আগের মতো পেয়ে খুব খুব খুশি। ভার্সিটি আসবে না ঠিক করেছে, কিন্তু নায়ান যখন বলল আজ সে তাদেরকে নিয়ে ভার্সিটি যাবে তখন দুজন দৌড়ে রেডি হতে চলে গেছে। নায়ান বোনদের বাচ্চামো দেখে হাসলো। কতদিন পর এসব উপভোগ করছে। রিদান মনমরা হয়ে ড্রাইভ করছে, পাশে বসে আছে রিদিমা চৌধুরী।
তিনি বেশ কিছুক্ষণ ধরে ছেলের মনমরা ভাবটা খেয়াল করছে, তবুও কিছু বলল না। বলেও কোনো লাভ নেই, তার ছেলে কিছুতেই বলবে না, তাই চুপ করে আছে। ভার্সিটিতে ঢুকে রিদিমা চৌধুরী গাড়ি থেকে নেমে নিজের জন্য বরাদ্দকৃত কক্ষের উদ্দেশ্যে হাঁটতে লাগলো। পথিমধ্যে কিছু কিছু শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময়টাও সেরে নিলেন। রিদান গাড়ি পার্ক করে সারা ভার্সিটি যতদূর চোখ যায় একবার ভালো করে পরখ করে নিল। না, সে কোথাও নেই। রিদানের এবার জেদ চেপে বসলো, মনকে মানাতেই পারছে না। 11 মিনিটের মাথায় সাফা ভার্সিটিতে এসে উপস্থিত হলো। মনের সব খারাপ ভাবনাগুলোকে বের করে দিয়ে রিফ্রেশমেন্টের জন্য হাঁ করে শ্বাস নিল। গেটের সামনে আসতেই দেখতে পেল রাইসা দৌড়ে তার দিকেই আসে। সাফা হালকা হাসলো, মেয়েটা পারেও বটে, শুধু দৌড়াদৌড়ি। রাইসা এসেই সাফাকে টাইট হাঁক করলো। কথা বলতে বলতে নিজেদের হলের দিকে যেতে লাগলো। হঠাৎ সামনে সিনিয়রদের দেখে রাইসা ভয় পেলেও সাফা পেল না। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে এলো। এমনি প্রচণ্ড গরমে থাকা মুশকিল, তার উপর উপরি ঝামেলা। কার না মেজাজ খারাপ হবে? সাফা কিছু বলতে যাবে তার আগেই একজন মেয়ে সিনিয়র বলল, কাল তো বেশ ভালো কথাই জোর দেখিয়েছিলে, আজ কি করবি? আজ আমাদের সাথে রিদানও আছে। তুই ভাষাটা শুনেই সাফার রাগ চেপে বসলো। চোখ লাল করে তাকাতেই মেয়েটা একটু হলেও ভয় পেল। দাঁতে দাঁত চেপে বলল, তুই টুকারি আমার একদম পছন্দ না। তোর সহোদর বোন নয় বা তোর কোনো আপনজন নয় যে তুই আমাকে তুই করে রাখবি, আর একবার ওই মুখে তুই শুনলে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। সাফার কথার ঝাঁজ দেখে রিদান আহম্মক হয়ে দাঁড়িয়ে আছে। প্লেন ছিল, কি করবে আর কি করছে? মেয়ের রণচণ্ডীর রূপ তাকে তো আবার প্রেমে পড়তে বাধ্য করেছে, কিন্তু সে তো প্রেমে পড়বে না, তাই নিজেকে স্বাভাবিক করে দাঁড়িয়ে রইল। সাফার অমন কথায় মেয়েটি আর কথা বলার সাহস পেল না। হিয়া রেগে তেড়ে আসলো। ওই, তোর সাহস তো কম না, তুই বড়দের তুই করে বলছিস? তুই কালকে আমার সাহস দেখে নিয়েছিস, আবার দেখতে চাইলে বল, এক চরেই মুখের আকৃতি পাল্টে দিব। হিয়া নিশ্চুপ। কালকে নিজেই চরের ভুক্তভোগী, সেই ছানে তার ব্যথা। ওদের চুপ থাকতে দেখে সাফা বলল, চুপ হয়ে গেলি কেন? আয়, আমার সাহস দেখবি না? আমার সাথে ফার্দার আজিয়ারা প্যাচাল পারতে আসলে 1 মাস হসপিটালের বেডে শুয়ে রাখবো। আর এই যে লিডার নাকি, আপনাকে যদি আমার সামনে দেখি না এমন মারবো। আর বলতে পারল না। রিদান সাফার হাত জোরে চেপে ধরে একদম কাছে নিয়ে এসে দাঁত কিরমির করে বলল, আমার সাথে এমন ব্যবহার একদম নয়। আমি রিদান চৌধুরী, ভার্সিটি অব বিপি, তাই সম্মান দিয়ে কথা বলবে। আমি ভালোর ভালো, খারাপের জম। তোমার এত বড় সাহস হয়নি আমাকে মারবে। এই যেন সাফার জন্য ওপেন চ্যালেঞ্জ। মাথায় ভূত চেপে বসলো, আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। সাফা মাথা ঘুরিয়ে এদিক ওদিক দেখতে লাগলো। অদূরে একটা লাঠি দেখতেই বড় বড় পা ফেলে লাঠিটা হাতে উঠিয়ে নিল। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। রিদান নিজেও অবাক। তার কথায় ভয় না পেয়ে এই মেয়ে মারার হাতিয়ার খুঁজবে, রিদান কোশনিন কালেও ভাবেনি। সাফা লাঠিটা নিয়ে এসে রিদানের কাঁধের নিচে কষিয়ে এক বাড়ি মারল। রিদান একটু সরে গেল। এত জোরে পড়েছে, হাত মনে হচ্ছে ভেঙে গেছে। দাঁতে দাঁত চেপে ব্যথাটা সহ্য করে রিদান দাঁড়িয়ে রইল। সাফা চোখ দিয়ে ইশারা করে নিজের ক্লাসের দিকে হাঁটতে লাগলো। আর সবাই এমনভাবে তাকে দেখছে যেন সে দুর্লভ কোনো ব্যক্তি। ভার্সিটিতে এসে গাড়ি পার্ক করতে গিয়ে এমন ঘটনা দেখে নায়ান চৌধুরীর মুখ হা হয়ে আছে। মেয়েটির মুখ অবশ্য দেখতে পারেনি, পেছন সাইডটাই শুধু দেখতে পেল। প্রচণ্ড রকমের কৌতূহল হলো নায়ানের। গাড়ি থেকে নেমে তাড়াহুড়ি করে রিদানের ওখানে গেল। সাথে গার্ড আছে, গার্ডরা তাকে কাভার করছে, না হলে মানুষের ভিড়াভিড়িতে টিকে থাকা মুশকিল। ইতিমধ্যেই পুরো ভার্সিটি ছড়িয়ে গেছে নায়ান চৌধুরী এসেছে। যে যেখানেই থাকুক না, ছুটে চলে এসেছে মাঠে। মেয়েদের চিল্লাচিল্লিতে পুরো ভার্সিটি মুখরিত। ক্লাসের দিকেই যাচ্ছিল সাফা। হঠাৎ যখন শুনলো নায়ান চৌধুরী এসেছে, রাইসাকে ফেলেই দিল এক দৌড়। রাইসা প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পেরে নিজেও সাফার পিছন ছুটল। তার কি কম প্রিয় নাকি? সাফা আসতেই সব ছেলে মেয়ে চুপ হয়ে গেল। এতে সাফা সহ রিদান নায়ান অবাক হলেও আর সবাই তো স্বাভাবিক। ওরা সাফাকে ভয় পাচ্ছে। দুদিনে যা রূপ দেখিয়েছে এই মেয়ে, না জানে কখনকার ইজ্জত প্লাস্টিক করে দেয়। সাফাকে যাওয়ার জায়গা করে দিতেই সাফা দৌড়ে গিয়ে নায়ানের সামনে দাঁড়ালো। ব্যাগ থেকে নিজের ফোনটা বের করে ফটাফট কয়েকটা সেলফি তুলে নিজের মতো চলে যাওয়া ধরতেই কি একটি মনে করে পেছনে তাকালো। নায়ান একটা ঝাটকা খেলো। কি দেখছে সে? কাকে দেখছে? মনের মধ্যে কিছু পাওয়ার আকাঙ্ক্ষা চেপে বসলো। খুশিতে চিকচিক করে উঠল। আর সবাইকে এইভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে সাফা
সবার দিকে এক নজর তাকাতেই সবাই চুপচাপ নিজের মুখটা বন্ধ করে স্বাভাবিক করে নিল নিজেদের। সাফা গিয়ে নায়ানের সামনে দাঁড়িয়ে নিজের হাত বাড়িয়ে দিল। নায়ান তো এক ধ্যানে তাকিয়ে আছে সাফার সেই নীলাভ চোখের দিকে। মন বলছে পেয়ে গেছে। নায়ানের এরকম চাহনি দেখে রিদানের বুকে চিনচিনে ব্যথা করছে। কেন করছে সে বুঝতে পারছে না। না বুঝতে পারছে ভাইয়ার এরকম চাহনির মানে। কিন্তু সাফার প্রতি এরকম চাহনি রিদানের সহ্য হচ্ছে না। মনে হচ্ছে শরীরে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। নায়ানকে এইভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে অবাক হলো না সাফা। কারণ যেই তাকে প্রথম দেখে তার চোখের জন্যই তাকিয়ে থাকে। আর নায়ান যে শুধু তার চোখের দিকেই তাকিয়ে আছে সে বেশ বুঝতে পারছে। সাফা কাশি দিল। শব্দে নায়ানের ধ্যান ভাঙতেই সাফার হাতের দিকে হাত বাড়িয়ে দিল। সাফা বলল, হাই, আই এম সাফা রহমান। মাই সিস্টার ইউর বিগ ফ্যান। ইফ ইউ ডোন্ট মাইন্ড, গিভ মি এ অটোগ্রাফ প্লিজ। সাফার কণ্ঠ শুনে নায়ানের মনে হচ্ছে সে 7 মাস আগে হারিয়ে যাচ্ছে। নায়ানের এরকম অবস্থা দেখে সাফা মিটমিট করে হাসছে। নায়ান একসময় নিজেকে স্বাভাবিক করে সাফার দিকে তাকিয়ে হাত দিয়ে ইশারা করে যখনই কিছু একটা বলতে যাবে সাফা তাড়াতাড়ি নায়ানের মুখে হাত দিয়ে থামিয়ে দিল। ভয়ে সাফার শরীর কাঁপছে। কি হতে যাচ্ছিল এখন? তার তো টিকে থাকা মুশকিল হতো, সব পণ্ড হয়ে যেত। আর সবাই বিস্ময় নিয়ে সাফা নায়ানকে দেখছে। রিদান সাফার আচরণ দেখে বুঝে নিয়েছে কিছু একটা আছে। কি আছে সেটাই বুঝ আসছে না। সাফা নায়ানের কানের কাছে মুখ নিয়ে বলল, এখানে কিছু বলো না ভাইয়া, নিজের মধ্যেই সিক্রেট রাখো। ইতিমধ্যে সবার মনে সন্দেহ ঢুকে গেছে। পরিস্থিতি কভার করো যে কোনো উপায়ে, কেউ যেন বুঝতে না পারে প্লিজ। সাফার কথায় নায়ান নিশ্চিত হলো। সেই ঠিক বুকের ভিতর প্রশান্তি টের পেল যা গত 6 মাসে পায়নি সে। সাথে উত্তেজনা কাজ করছে। কখন দেখবে সে তার অভিমানী ফুলটাকে? সাফার হাতের গোতায় নায়ান সম্মতি ফিরে পেল। সাফাকে এক সাইড থেকে জড়িয়ে ধরে হেসে বলল, কেমন আছো বলো, কতদিন পর তোমার সাথে দেখা। ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোমার আপুকে বলো আমাকে ফোন দিতে, কেমন? অধীর আগ্রহে অপেক্ষা করব। কথাটি মলিনভাবে বলল নায়ান, কিন্তু এই কথাটি যথেষ্ট সাফার পুরনো ক্ষতটা জাগিয়ে তুলতে। মুহূর্তেই সাফার মুড চেঞ্জ হয়ে গেল। কাউকে কিছু না বলেই হন হন করে চলে গেল। নায়ান শুধু ভাবছে তার প্রেয়সীর কথা। তাকে এক নজর দেখে চোখের তৃষ্ণা মেটাবে। এতদিনে প্রশান্তির খোঁজ যখন পেয়েছে আর হাতছাড়া করবে না। নায়ানের গার্ডরা সব স্টুডেন্টকে সরিয়ে দিয়েছে। নায়ান এখন যা বোঝার বুঝে ফেলেছে, তাই ওখানে থাকার মানেই হয় না। বেরিয়ে আসলো ভার্সিটি থেকে। তার পূর্বে প্রিন্সিপালের সাথে কথা বলে এসেছে। কালকে আবার তাকে আসতে হবে। ভালোই হলো, রিদানের সব মাথার উপর দিয়ে গেল। কেমন ফাঁকা ফাঁকা লাগছে মাথাটা। ক্লাস করার মুড আর নেই আর। অজানা কৌতূহলটা জেগে বসেছে মাথায়, তাই সেও বেরিয়ে পড়ল ভাইয়ের গন্তব্যের পিছনে। ক্লাস দুটো করে অফ পিরিয়ডে সাফা রাইসা ক্লাস থেকে বের হয়ে আসলো। উদ্দেশ্য ক্যান্টিনে যাবে। যাওয়ার পথে রাইসার ফোনটা টুনটুন করে বেজে উঠতেই তারা দুইজন দাঁড়িয়ে গেল। ফোনটা বের করতেই দৃশ্যমান হলো উপরে জল করছে পাপা নামটি। রাইসা মুচকি হেসে রিসিভ করে লাউডে দিল। অপর পাশ থেকে শোনা গেল, হ্যালো সাফুরানি, আমার মামুনিটা কেমন আছে? হ্যালো পপ, তোমার মামুনিটা বিন্দাস আছে। সফরানির পপ কেমন আছে? সাফুরানির পপ তো তার সাফুরানির কথা শুনেই ভালো হয়ে গেছে। তা এই অবুঝ ছেলেটাকে কবে দর্শন দিবেন আম্মাজান? আপনার জন্য অধীর আগ্রহে চাতক পাখির মতো বসে আছে যে। রাইসার বাবার কথা বলার ধরন দেখে সাফা রাইসা খিলখিল করে হেসে দিল। হাসির শব্দে আশেপাশের মানুষের দৃষ্টি তাদের উপর পড়লেও ওদিকে তাদের কোনো খেয়াল নেই। হাসি থামিয়ে সাফা বলল, পপ, তুমিও না, তোমার তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে নাম দেওয়া উচিত ছিল। তাহলে দেখতে তোমার পপের ড্যাশিং অ্যান্ড কিউটনেসের জন্য মুহূর্তেই সবার ক্রাশ হয়ে যেতে। বলেই রাইসার বাবা শব্দ করে হাসতে লাগলো। সাথে সাফা রাইসাও যোগ দিল। রাইসা বলে উঠল, এখানে যে আরো একজন আছে, কারো তো চোখেই পড়ছে না। আমি তো শুধু আমার সাফুরানিকে দেখছি, আর কেউ আছে নাকি? পাপা, দিস ইজ নট ফেয়ার। আমি কিন্তু কান্না করে দিব। ওরে ওরে, আমার সোনাটা কান্না করতে হবে না। আচ্ছা এখন শোনো, জলদি সাফুরানিকে নিয়ে বাসায় চলে আসো, খুব ইম্পর্টেন্ট কথা আছে। পপ, আমি আজকে যেতে পারবো না, কালকে যাব। মামুনি, আজ আসতে হবে। চলে এসো। টাটা, লাভ ইউ, টেক কেয়ার।
রাইসার বাবার কথায় সাফার মুখটা ছোট হয়ে গেল। আজ তার ইম্পর্টেন্ট কাজ ছিল। সাফার অবস্থা দেখে রাইসা মিটিমিটি হাসছে। দুজনে চলল রাইসার বাড়ির উদ্দেশ্যে। অন্যদিকে রাইসার বাবা ফোন কেটেই তার সামনের সোফায় বসে থাকা তিনজনের দিকে তাকালো। তিনজন চাতক পাখির মতো কথাগুলো শুনছিল। মনে হচ্ছে কত দিন কত বছর পর এরকম একটি সুযোগ পেয়েছে। ওদের অবস্থা দেখে রাইসার বাবা মলিন হাসল। পরিবেশ স্বাভাবিক করতে হালকা কেশে কথা বলা শুরু করলো। প্রায় আধা ঘন্টা পর রাইসা সাফা তাদের গন্তব্যে এসে পৌঁছালো। দুজন কথা বলতে বলতে আসছিল। সদর দরজা দিয়ে ঢুকে সোফায় তিনজন মানুষকে দেখে সাফার হাত পা কাঁপতে লাগলো। বুকের ভিতর ঢোল বাজছে। মনে হচ্ছে হাত পা অসাড় হয়ে আসছে। কতদিন কত মাস কত বছর পর সেই অতীত বর্তমানের সামনে। তিনজনও এমনভাবে তাকিয়ে আছে যেন কত যুগ পর চোখ ও মনের তৃষ্ণা মেটাচ্ছে। সাফার আর সামনে এগোনোর সাহস হলো না। দুপা পিছিয়ে গেল। তিনজনের মধ্যে থাকা মেয়েটি দৌড়ে এসে সাফাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। সাফা দুর্বল হচ্ছে, খুব করে দুর্বল হচ্ছে। কিন্তু দুর্বল হলে তো চলবে না। মনকে সায় কিছুতেই দিতে পারছে না। আবার মনের মধ্যে দ্বিধা কাজ করছে। সাফার আর সহ্য হলো না। এক ঝটকায় মেয়েটির থেকে আলাদা করে নিল নিজেকে। মেয়েটি নিচের দিকে তাকিয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে। চোখের পানি যে বাদ মানছে না। আর দুজন এগিয়ে আসবে তার আগেই সাফা বলল, পপ কিসের জন্য আসতে বলেছো বলো, আমার আবার যেতে হবে। সাফার কথায় সবাই অসহায় দৃষ্টিতে তাকালো তার দিকে। সাফার মনে হচ্ছে এখনই পড়ে যাবে। নিজেকে সংযত করে রাইসার দিকে তাকালো। রাইসা তার কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা ছেলেটির দিকে তাকিয়ে আসে ছলো ছলো নয়নে। সাফা মলিন হাসলো তা দেখে। নিজের কষ্টকে দূরে সরিয়ে রাইসার পাশে দাঁড়ালো। পরিস্থিতি বিগড়ে যাচ্ছে দেখে রাইসার মা রান্নাঘর থেকে দৌড়ে এসে সাফাকে সোফায় বসিয়ে নিজের হাতে বানানো পায়েস খেতে দিল। সাফাও তৃপ্তি ভরে খেয়ে নিল। কতদিন পর তার প্রিয় পায়েসটা খাচ্ছে। সাফার খাওয়া দেখে রাইসার মায়েরও চোখ ছলছল করে উঠল। কতদিন পর মেয়েটাকে দেখছে। হঠাৎ রাইসার বাবা বলল, ওরা এসেছে রাইসা আর পরশের বিয়ের কথা বলতে। রাইসার বাবার কথায় রাইসা আর সাফার মনে ঘূর্ণিঝড় বয়ে গেল। সাফার ভিতরটা ধক করে উঠল। আর রাইসার মনটা প্রাপ্তির কথা শুনতেই একরাশ ভালো লাগায় ছেয়ে গেল। সাফা ছলো ছলো চোখে পরশের দিকে তাকালো। পরশ তার দিকেই মায়াময় দৃষ্টিতে তাকিয়ে আছে। সাফা চোখ নামিয়ে নিল। রাইসা খুশিতে বলে উঠল, সত্যি? কবে? আর হঠাৎ বিয়ের কথা বলতে এসেছো পরশ পাথর? রাইসার কথায় হালকা হাসলো পরশ। কত খুশি মেয়েটি, কিন্তু সে তো খুশি হতে পারছে না এই মুহূর্তে। মুখে মিথ্যে হাসি টেনে রাইসার দিকে তাকালো এক নজর। তারপর সাফার দিকে তাকিয়ে বলল, প্রিয়জনকে কয়েক মুহূর্তের জন্য কাছে রাখার মাধ্যমে, মনে করো একটু চোখে তৃষ্ণা মেটানোর মাধ্যমে। কত বছর তো এই চোখ দর্শনই পেল না। এই বিয়ের জন্য না হয় দুর্লভ কিছু হোক। পরশের কথায় রাইসা খুশি হয়ে দৌড়ে উপরে চলে গেল। সাফা নিজের জামার একাংশ শক্ত করে ধরে আছে। না, আর এখানে থাকা যাচ্ছে না। সেও রাইসার পিছনে ছুটল। ওরা দুজন যেতেই সবাই বিয়ের বিষয়ে কথা বলতে লাগলো। ঠিক করা হলো এই মাসের 25 তারিখে বিয়ে। আগের দিন গায়ে হলুদ। বিয়ে রাইসাদের বাড়িতেই হবে। বাড়িটা যথেষ্ট বড়। ওদিকে পরশ আরেকটি বার সাফাকে দেখার জন্য ছটফট করছে। কিন্তু সাফা যে ঘরের মধ্যে ঘাপটি মেরে বসে আছে, আর পড়তে চায় না সেই বিষাক্ত অতীতের সামনে। নিজের কাছ থেকে সে যে পিছিয়ে যাবে তা সে কখনো চায় না। তার কার্য যে প্রায় শেষের দিকে। এখন যদি নিজেকে নিয়ে ভাবতে হয় তাহলে সবচেয়ে বড় বোকামিটা সে করবে। অনেকক্ষণ বসে থাকার পর যখন দেখলো সাফা বের হচ্ছে না, তখন বুকের মধ্যে চাপা এক কষ্ট নিয়ে উঠে দাঁড়ালো পরশ, নাসিন, রিয়া। তারা বুঝতে পেরেছে এখানে থাকলে সাফা আরও কষ্ট পাবে। পরশরা যেতেই সাফা নিজেকে ঠিক করে উঠে দাঁড়ালো। তাকে যেতে হবে। রাইসা অনেকবার আটকানোর চেষ্টা করেও পারেনি। সাফা তো সাফাই, সে কিছুতেই থাকবে না। বের হয়ে আসলো বাড়ি থেকে। সেই সন্ধ্যা থেকে ওই দিনের গলিটার সামনে দুজন ছেলে হাঁটাহাঁটি করছে। কিছুক্ষণ পরপর কাকে যেন ফোন করছে আর ইনফর্ম করছে। সতর্কতার সহিত ছেলে দুজন গলির মধ্যে পা রাখলো। স্বাভাবিক পথচারীর মতোই হাঁটতে লাগলো, কথা বলতে লাগলো। কেউ যাতে কিছু বুঝতে না পারে। কিছুক্ষণ পর গলিটা থেকে কিছুটা দূরে 3টা বড় জিপ এসে থামলো। একে একে সবাই নেমে দাঁড়ালো। কারোর জন্য অপেক্ষা করছে। এখন রাত 10টা বাজে। গলিটা বস্তি থেকে দূরে থাকায় আশেপাশে মানুষ দেখা যায় না। না আছে কোনো কোলাহল, তাই সাবধান। বেশ কিছুক্ষণ পর একটা বাইক থামলো। সবাই নড়েচড়ে নিজেদের পজিশন নিয়ে দাঁড়ালো। সাদা শার্ট, নীল জিন্স ইন করা, গলায় আইডি কার্ড ঝুলছে।
শক্তপোক্ত বুটের শব্দে সবাই যেন কাঁপছে। জিন্সের এক পকেটে রিভলভার, আরেক পকেটে ছুরি। বেশ লাগছে লোকটিকে। লোকটি কাছে আসতেই সবাই সেলুট দিতে নিবে, তার আগেই লোকটি বলে উঠল, নো সাউন্ড, কেয়ারফুলি। একটা ভুল হলে সোজা এনকাউন্টার করে দিব। হৃদিতা চৌধুরীর কাছে না ভুলের ক্ষমা না অন্যায়ের ক্ষমা আছে। হ্যাঁ, লোকটি হচ্ছে হৃদিতা চৌধুরী, পরশ নাসিন চৌধুরীর বোন, সিআইডি আন্ডার কভার এজেন্ট, যার ভয়ে পুরো এজেন্সি কাঁপে। বড় বড় অফিসাররা তার সামনে কথা বলতে ভয় পায়, তার একরোখা আর হিংস্রতার জন্য। স্পেশাল কমান্ডেই ট্রেনিং নিয়েছে, যার লক্ষ্য কখনো ভ্রষ্ট হয় না, অন্ধকারেও ঠিকঠাক তীর ছুটতে পারে। এজেন্সির কিছু কিছু অফিসার হিংসেও করে, নানাভাবে তাকে লজ্জায় প্রশ্নের মুখে ফেলতে চেষ্টা করে, কিন্তু পারে না। কোনো না কোনো উপায়ে বুদ্ধিমত্তার পরিচয় সে অক্ষুণ্ণই রাখে। হৃদিতার কথায় যে কেউ নিজের প্রাণের মায়া করবে, কিন্তু যারা এসেছে তারা বরং নিজেদের শক্ত করে নিল। তারা জানে কোনো ভুল হলে হৃদিতা কিছু করবে না তাদের। যদিও অন্যায়কে কখনো প্রশ্রয় দেয় না, সোজা এনকাউন্টার। রাতের আধারটা আর সবার কাছে ঘুমের জন্য পারফেক্ট হলেও ডিউটিরত প্রত্যেকটি অফিসার জানে আজ তাদের জন্য কতটা প্রাপ্তির রাত। এই একটা মিশন কমপ্লিট হলে তারা অনেকটা এগিয়ে যাবে। নিজ দেশকে কে না ভালোবাসে? যারা দেশের জন্য শপথ করে নিজ প্রাণটা দেশের নামে করে দেয়, শুধু তারাই জানে নিজ দেশ নিজের কাছে কতটা মূল্যবান। অথচ কিছু স্বার্থনীতি লোক কিছু টাকার জন্য নিজ দেশকেই হয়রানির উপর রাখে। দেশের মানুষের উপর বর্বরতার চরম শিখরে পৌঁছে যায়। অল্প কিছুক্ষণের মধ্যেই আরও দুজন মেয়ে এসে উপস্থিত হলো। তাদের কাছে রিভলভার, ছুরি রয়েছে। শার্টের বোতামে সেট করা ক্যামেরায় হালকা আলো পড়তেই জলজল করে উঠল। মেয়ে দুজন এসে হৃদিতাকে জড়িয়ে ধরতে গিয়েও থেমে গেল। হৃদিতা নিজের কমান্ড বজায় রেখে বলল, পুরো বিল্ডিংটা ঘিরে ফেলবেন। মিস রাহি এক পাশে, আপনি আর মিস রুহানি আরেক পাশে, আপনি যাবেন। আশেপাশে সবাই সরিয়ে দেয়া হয়েছে তো, আমি কিন্তু কোনো ঝামেলা চাই না। হৃদিতার কথায় একজন পজিশনে থেকেই বলল, জি ম্যাম, পুরো 2 কিলোতে কোনো মানুষ নেই, সবাইকে নিরাপদ স্থানে হ্যান্ডওভার করা হয়েছে। ওকে, লেটস গো। কলে থাকবেন সবাই, প্রত্যেক মুহূর্তের নিউজ আমার চাই। হৃদিতার অর্ডার পেতেই সবাই পকেট থেকে রিভলভার বের করে আস্তে আস্তে যেতে লাগলো। হৃদিতা ঢুকলো গলির মধ্যে। হঠাৎ পেছনে কারো উপস্থিতি টের পেতেই রিভলভারটা ঘুরিয়ে শ্যুট করতে যাবে, নিজের অ্যাসিস্ট্যান্টকে দেখে ভ্রু কুঁচকালো। রিভলভার নিচে নামিয়ে গম্ভীর মুখে বলল, আমার সাথে কাউকে লাগবে না। আপনি হয়তো ভুলে গেছেন আমার স্কিল। ইটস মাই অর্ডার, গো, নো মোর ওয়ার্ডস। হৃদিতার অর্ডার। লোকটি চলে গেল। হতাশ হয়ে হৃদিতা আবার সামনে যাবার জন্য পা বাড়াবে, তখন নিজের ফোন বেজে উঠতেই মুখটা লাল হয়ে গেল রাগে। শুধু বাধা আর বাধা। ফোনটা বের করতেই দৃশ্যমান হলো ফোনের উপর ভাইয়ু নামটা ভাসছে। হৃদিতার মুখ স্বাভাবিক হয়ে এলো। ফোন রিসিভ করে কানে ধরতেই অপর পাশ থেকে কথা ভেসে আসলো, অল দি বেস্ট হৃদ পাখি, অ্যান্ড সরি। আজকের মিশন কমপ্লিট হলে কথা ছিল আমার বিয়েতে অ্যাটেন্ড করবে। আমি তোমার অপেক্ষায় থাকবো কলিজা, বাই। কিছু বলার সুযোগ দিল না পরশ। কথা বলতে দিলেই নানা অজুহাত দেখাতো, তাই কেটে দিয়েছে। হৃদিতা ফোনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে আবার পকেটে ঢুকিয়ে নিল। তার পূর্বে বন্ধ করতে ভুলল না। দেখা যাক আজকের কার জয় হয়। ধীরে ধীরে পা ফেলে গলিটা পার হতেই দৃশ্যমান হলো কয়েকজন ছেলে বসে বসে মদ গিলছে, মোবাইলে অপ্রীতিকর ভিডিও দেখছে আর টিটকিটিয়ে হাসছে। মুহূর্তেই হৃদিতার রাগ উঠে গেল। পাশের ঝোপঝাড়ে ইশারা দিতেই কয়েকজন অফিসার পিছন থেকে ওদের উপর আক্রমণ করলো। শব্দ যাতে না হয় তার জন্য প্রথমে নাকের কাছে ক্লোরোফর্ম ধরে অজ্ঞান করে নিয়ে চলল গাড়ির কাছে। ওদেরকে পেছনে আসতে বলে হৃদিতা ভিতরে যাওয়ার জন্য পা বাড়ালো। ভিতরে গিয়ে দেখলো কয়েকজন ছেলে স্ট্রেট হয়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে পাহারা দিচ্ছে। হৃদিতা সতর্ক হয়ে গেল। কয়েকজনকে আসতে বলে নিজে পিছিয়ে গিয়ে দরজার পাশে দাঁড়ালো। তখনকার মতোই সতর্কতা অবলম্বন করে সবাই অজ্ঞান করে নিয়ে গেল গাড়ির কাছে, শুধু একজন ছাড়া। এদের 3 ঘন্টার ভিতর জ্ঞান ফিরবে না। ওরা চলে যেতেই পেছন থেকে আরো কয়েকজন এলো। ভেতরের রুমে দরজা বন্ধ। হৃদিতা দরজার পাশে দাঁড়িয়ে ওখানে থাকা ছেলেটাকে বলল নক করতে। ছেলেটা প্রাণের ভয়ে নক করলো। ভেতর থেকে বেশ কড়া গলায় শোনা গেল, বলেছি কেউ ডিস্টার্ব করবি না, আরেকবার নক হলে একদম মেরে ফেলবো। ছেলেটি ভয়ে ভয়ে আবার নক করলো।
ভিতরে থাকা লোকগুলোর বিরক্তিসূচক শব্দ হৃদিতার দরজার পাশে থেকেই টের পেল। মনে মনে আন্দাজ করে নিল কতজন আছে। 3 জনের বেশি নেই। হৃদিতা বেশ খুশি হলো, ঝামেলা হবে না বেশি। একজন রেগে শব্দ করে দরজাটা খুলতেই হৃদিতা আচমকা কপালে বন্দুক ঠেকাতেই লোকটি চমকে চিল্লিয়ে উঠল। লোকটির চিৎকারের শব্দে ভিতরে থাকা 2 জন মানুষ দৌড়ে দেখতে আসতেই নীলাভ নীল চোখে পড়তেই ভয়ে কাঁপতে থাকলো। হৃদিতার মুখ ঢাকা, শুধু চোখ দুটো বের হয়ে আছে। তার সবার সামনে আসার লাইসেন্স নেই, আন্ডার কাভার সে। পেছন থেকেই সব কাজ তার। লোক 2 জন হৃদিতাকে দেখে ভয় পেলেও হৃদিতা 2 জনকে দেখে অবাক হয়েছে। এ তো আইন বিভাগ এমপি SM জাফরের ছেলে SM জারিফ। হৃদিতা এবার বুঝলো এতদিনের ধান্দা কেউ কেন ধরতে পারেনি। যেখানে আইনের কর্তাই আইন বিরুদ্ধ কাজ করে সেখানে তারা কি করবে? জারিফ হৃদিতার অন্য মনস্কের সুযোগ নিয়ে পালাতে ধরতে হৃদিতা পায়ে গুলি করে দিল। মুখ থুবড়ে পড়ে গিয়ে ব্যথায় কুকিয়ে উঠল। কয়েকজন ধরাধরি করে ওদেরকেও গাড়িতে তুলল। আরেক পাশে একটা পরিত্যক্ত রুম। সবাইকে গাড়িতে বসতে বলে হৃদিতা ওই রুমের দিকে অগ্রসর হলো। তালা ঝুলানো, রিভলভারের বোর্ড দিয়ে এক বাড়ি দিতেই তালা ভেঙে গেল। ভিতরে ঢুকে হৃদিতা হতবাক। কয়েকজন মেয়ে বসে আছে, কয়েকজন বাচ্চা এলোমেলোভাবে শুয়ে আছে। এক পাশে 3টা চেয়ার রাখা, চেয়ারের সাথে এখনো দড়ি ঝুলে আছে। মনে হচ্ছে এখানে কাউকে বেঁধে রাখা হয়েছিল। হৃদিতার এখন নিজের উপরই রাগ হচ্ছে। সে এই ব্যাপারটা জানতো না, জানলে আরো আগে সুযোগটা নিত সে। কানে থাকা ব্লুটুথ দিয়ে কয়েকজনকে আসতে বলল। লোকজন আসতেই মেয়েগুলো ভয়ে সিটিয়ে গেল এক পাশে। হৃদিতার চোখে পানি চলে এলো নির্মম অত্যাচারের ফলাফল দেখে। পানি গড়িয়ে পড়তে দিল না। এই চোখে পানি মানায় না, শুধু হিংস্রতা মানায়। হৃদিতা ওদের আশ্বস্ত করতে গিয়ে বলল, তোমরা ভয় পেও না, আমরা খারাপ লোক না, CID থেকে এসেছি তোমাদের এখান থেকে উদ্ধার করতে। আমাদের বিশ্বাস করো, আমরা তোমাদেরকে নিজ বাসায় বাবা মায়ের কাছে পাঠাবো, ভয় পেও না। হৃদিতার কথা শুনেও বিশ্বাস করল না তারা। এরকম প্রতারণা কত করা হয়েছে তাদের সাথে। তাই হৃদিতা নিজের গলায় থাকা ID কার্ডটা খুলে ওদের সামনে ধরে বলল, এই দেখো প্রমাণ, আমি CID আন্ডার কভার অফিসার হৃদিতা চৌধুরী। এবার বিশ্বাস হলো? প্রমাণ দেখে ওদের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। পানিতে চোখ ভরে গেল। মুক্তির আশা যেন সারা মুখে উপচে পড়ছে। মেয়েগুলোকে রাহি রোহানি নিয়ে গেল, আর বাচ্চাদের কোলে করে নিয়ে গেল কয়েকজন। সবাই অজ্ঞান হয়ে আছে। হৃদিতা গেল না, ওর মনে সন্দেহ রয়েই গেছে। তাই 2 জনকে সাথে নিয়ে ভালোভাবে চেক করতে লাগলো। পায়ের সাথে ধাক্কা লেগে চেয়ারটা সরে যেতেই খট করে কিছু খুলে যাওয়ার শব্দ হলো। নিচের দিকে তাকাতেই দৃশ্যমান হলো গোপন সিঁড়ি। কৌতূহল নিয়ে নিচের দিকে যেতে লাগলো। ভিতরে কেউ আছে কিনা জানে না সে, তাই ধীরে ধীরে সতর্কতার সহিত পা ফেলছে, হাতে রিভলভার। সিঁড়ি ভেঙে যেতেই হৃদিতার চোখ বড় বড় হয়ে গেল। এ তো অন্য জগৎ, সম্পূর্ণ আলাদা। একটি বড় কক্ষ, একপাশে রান্নাঘর, সব কিছুতেই আধুনিকতার ছোঁয়া। হঠাৎ শব্দ আসতেই হৃদিতা রান্নাঘরের দরজার পাশে লুকিয়ে পড়ল, আর 2 জনকে সিঁড়িতেই নিচু হয়ে থাকতে বলল। একটু পর শব্দটা কাছে টের পেতে হৃদিতা খিঁচে দাঁড়িয়ে রইল। একজন রান্নাঘরে প্রবেশ করলো। কোনো দিক না তাকিয়ে বিষণ্ণ মুখে স্যুপ বানাতে লাগলো। এক সময় স্যুপ বানানো শেষ হতেই তা সার্ভ করে নিয়ে গেল। হৃদিতা দরজার পিছু থেকে বেরিয়ে লোকটির পিছু নিল। এখানে আর কেউ নেই বুঝেই যাচ্ছে, কোনো কোলাহল নেই। একটা শব্দ হলেই বুঝতে পারবে কেউ এসেছে। লোকটি কটক্ষতার সামনে দাঁড়িয়ে স্যুপটা পাশে থাকা টেবিলটায় রেখে চাবি বের করে দরজা খুলল। স্যুপটা হাতে নিয়ে ভিতরে ঢুকলো। হৃদিতা দরজার সামনে দাঁড়িয়ে ভিতরে উকি দিতেই দৃশ্যমান হলো একটি আলমারি, একটি টেবিল আর একটি বেড। বেডে একজন পাশ ফিরে শুয়ে আছে। কোনো ঝামেলা নেই বলে হৃদিতা সরাসরি রুমে ঢুকে পড়ল, আর 2 জনকে পাশাপাশি দেখতে বলেছে। এইভাবে অচেনা একজনকে রুমে দেখে লোকটি ভয় পেয়ে চমকে গেল। তার উপর হাতে রিভলভার, থরথর করে কাঁপছে সে। এক পর্যায়ে সে জোরে কেঁদে দিল। আর কত দেখবে জীবনে, সেই কত বছর ধরে এই ঘরে বন্দি। হৃদিতা কিছুটা হলেও বুঝতে পারলো। এই রিভলভার নামিয়ে লোকটির কাছে গেল সে। কুল ডাউন, আপনি ভয় পাবেন না, আমি CID থেকে এসেছি এখানে অভিযান চালাতে। লোকটির চোখ খুশিতে চিকচিক করে উঠল। সত্যি আমি এখান থেকে মুক্তি পাবো? আমার পরিবারের কাছে যেতে পারবো? কতদিন মেয়ে দুটোকে দেখি না, বউটা মনে হয় হাসে না।
যেটুকু দিনে একবার কথা হয়, আমাকে বের করবে এখান থেকে। হৃদিতা তাকে আশ্বস্ত করে বেডে শুয়ে থাকা লোকটির কাছে গেল। মুখটা সামনে আসতেই হৃদিতার ভ্রু কুঁচকে গেল। হঠাৎ কিছু দৃশ্য সামনে দৃশ্যমান হতেই হৃদিতা 2 পা পিছিয়ে গেল। কি দেখছে সে? কাকে দেখছে? কত বছর পর দেখছে? তাহলে কি তার এত বছরের পরিশ্রম সফল, নাকি আবার ধোঁয়াশায় থেকেই যাবে? মুহূর্তে হৃদিতার চোখ পানিতে টুইটুম্বুর হয়ে গেল। সে কাঁদছে, অনেক দিন পর কাঁদছে। সে যে তার লক্ষ্যে প্রায় এসে গেছে। তার এতদিনের সাধনার ফল পেতে আর কিছুটা পথ বাকি। হৃদিতা নিজেকে স্বাভাবিক করে চোখের পানি মুছে নিল। তার অ্যাসিস্ট্যান্টকে আসতে বলে বেডে শুয়ে থাকা লোকটির মাথার কাছে বসলো। যত দেখছে তত চোখের পানি উপচে পড়ছে, বাঁধ ভাঙা পানি। অ্যাসিস্ট্যান্ট আসতেই হৃদিতা বলল, সবাইকে চলে যেতে বলো, রাহি আর রুহানিকে ছাড়া। নাও ফার্স্ট, আমরা পরে আসবো। হৃদিতার কথা শুনেই বুঝলো গুরুত্বপূর্ণ কিছু, তাই ফোন দিয়ে চলে যেতে বলল সবাই। আগেই যেমন প্ল্যান ছিল সেরকম ভাবেই করতে হলো বলল। সবাই চলে যেতেই রুহানি হৃদিতাকে ইনফর্ম করে দিল। হৃদিতা ওদের বলল হসপিটালে ফোন করে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে। ওরা ওদের ডিপার্টমেন্টের ডক্টরকে ফোন দিতেই তারা আধা ঘন্টার মধ্যে চলে আসলো। শুধু অ্যাম্বুলেন্সের সাথে ডক্টর এসেছে। ব্যাপারটা খুব সেন্সিটিভ। ডক্টর আর কেউ না, রুহানির বাবা। রুহানির বাবা এসে সরাসরি রোগীর কাছে গেলেন। রোগীর মুখটা দেখে নিজেও বাকশক্তি হারিয়ে ফেললেন। কত খোঁজ, কত প্রচার, কত অভিযান তো ওনাকে নিয়েই। আজকে তাহলে সেই নির্ঘুম অভিযানের অবসান হলো, নাকি এটি আরেকটি সূচনার ইঙ্গিত দিচ্ছে? লোকটিকে সাবধানে নিয়ে যেতে হবে। এখন কথা হচ্ছে নিয়ে যাবে কিভাবে? এর সমাধান কাজের লোকটি করে দিল। রান্নাঘরের পাশে চিপা জায়গায় একটা বাটন ক্লিক করতেই পাশের জায়গাটা উন্মুক্ত হয়ে গেল। এখান দিয়ে সরাসরি রাস্তায় যাওয়া যাবে। কেউ অবাক হলো না, কারণ তারা সিআইডি। এমন অহরহ সিস্টেম তাদের আয়ত্তে। লোকটি নিজে থেকেই বলল, এটি জারিফ স্যার ছাড়া কেউ জানতো না, কিন্তু আমি একদিন লুকিয়ে দেখে নিয়েছি। আজ কাজে দিল। লোকটির কথায় হৃদিতা মুচকি হাসলো। তারপর রাহি রুহানিকে ইনফর্ম করে এখানে আসতে বলল। ওরা আসতেই অসুস্থ লোকটিকে স্ট্রেচারে করে সামনের বাগানে নিয়ে গেল। ওখানে গাড়ি পার্ক করা আছে, সব থাকে। বলা তো যায় না কখন বিপদ চলে আসে। সবাই গাড়িতে চেপে বসতেই গাড়ি চলতে শুরু করলো। হৃদিতা ড্রাইভ করছে। এখন সে প্ল্যান এ অনুযায়ী তার গোপন বাংলোতে যাবে। তারপর সবাই চলে গেলে প্ল্যান বি ইউজ করবে। এই দুনিয়ায় কাউকে বিশ্বাস করতে নেই। কে কখন পিছন থেকে ছুরি চালায় বোঝা যায় না। প্রিন্সিপাল সাফাকে ইমার্জেন্সি ভার্সিটিতে এসে তার সাথে দেখা করতে বলেছে। সাফার সাথে তার বেশ ভাব। এই ঘটনা সবার কাছে আজীব লাগলেও সাফা স্বাভাবিক। এরকম একজন মিডল ক্লাস ফ্যামিলির মেয়ের মাঝে স্যার কি পেয়েছে, কি সম্পর্ক, ওরা বুঝতে পারে না। সাফা আজ নীল রঙের হাঁটু পর্যন্ত ফ্রক, সাথে কালো জিন্স পরেছে, গলায় স্কার্ফ পেঁচানো। দারুণ লাগছে তাকে। ভার্সিটিতে এসেই সাফা অবাক হয়ে গেল। সবার চোখ মুখেই কৌতূহল আর উত্তেজনার ছাপ। বুঝতে পারল না সাফা। রিদানরা বসে আড্ডা দিচ্ছিল। সাফার দিকে চোখ যেতেই রিদানের মুখ হাঁ হয়ে গেল। ইস, কি সুন্দর লাগছে। নীল ফ্রকের সাথে নীলাভ নীল চোখটা যেন মিশে আছে। জুনিয়রদের পাশ দিয়ে যাওয়ার সময় সাফা শুনতে পেল একজন ছেলে বলছে, মাই ক্রাশ হৃদিতা চৌধুরী, কি অ্যাটিটিউড! আজ না দেখেই ক্রাশ খেয়ে যাচ্ছি, না জানি দেখলে কি হবে। ছেলেটির কথায় আরেকজন মেয়ে মুখ বাঁকিয়ে বলল, রাগ তোর ক্রাশ, আমি তো তার ব্যক্তিত্বের উপর ক্রাশ খাই। কতই বা বয়স তার, কি সাফল্য! যতগুলো মিশন লিড দিয়েছে প্রত্যেকটা মিশন পারফেক্টলি বুদ্ধিমত্তার সাথে সাকসেসফুল করেছে। মেয়েটার কথায় আরেকজন ছেলে বলল, ক্রাশ তো আমিও খাই, কবে যে দেখতে পাবো তাকে। যদি বিশ্রী দেখতে হয়। মেয়েটির কথায় সবাই চোখ বড় বড় করে তাকালো। মেয়েটি একটু দমে গেল। আরেকজন মেয়ের হাতে খবরের কাগজ। মেয়েটি উৎফুল্লের সহিত বলে উঠল, দেখ দেখ কি লিখেছে পত্রিকায়। হৃদিতা চৌধুরী যেদিন নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে সেদিন নাকি সবার সামনে আসবে, আর সেই লক্ষ্যের ধাপ নাকি কিছু বাকি। হাই, আই এম সো এক্সাইটেড সেই দিনটার জন্য। মেয়েটির কথায় সবাই খবরের কাগজে চোখ দিল। সেখানে বড় বড় করে লেখা, আবারও আরেক জয়। তীক্ষ্ণ বুদ্ধিমত্তায় 16 জন মেয়ে 20 জন শিশুকে উদ্ধার করেছেন হৃদিতা চৌধুরী। অনেকগুলো ক্রিমিনালকে হাতে নাতে ধরেছেন। পালাতে চাইলেই নিজেদের প্রোটেকশনের জন্য এনকাউন্টারের ঘোষণা দিতেই 30 জনের মৃত্যু ঘটে। 30 জনের মৃত্যুতে যেন সবাই খুশি, কারো মনে দুঃখের ছাপ নেই।
সাফা দাঁড়িয়ে কথাগুলো শুনছিল। মুচকি হেসে সামনের দিকে পা বাড়ালো। প্রিন্সিপালের রুমে যাওয়ার আগেই সামনে একজন ছেলেকে হাতে ফুল নিয়ে আসতে দেখে সাফার মনটা খুশিতে ভরে গেল। মনের মধ্যে দুষ্টমিটা যেন বেরিয়ে আসতে যাচ্ছে। দূর থেকে রাইসাকে হাসতে দেখে সাফা মনে মনে ঠিক করেই নিল আজকে একটু মজা করা যাক। ছেলেটি সাফার কাছে এসেই ভয় না পেয়ে হাঁটু গেড়ে বসলো। আর সবাই অবাক হয়ে দেখছে, ভিড় জমাতে পারছে না ভয়ে, তাই যেখানে আছে সেখান থেকেই দেখছে এরপর কি হয়। রিদান তো এরকম দৃশ্য দেখে রেগে দাঁড়িয়ে পড়েছে, নিজের ইগোর জন্য যেতে পারছে না। সাফা মুচকি হেসে ফুলটা হাতে নিতেই ছেলেটি ডোন্ট কেয়ার ভাব নিয়ে উঠে দাঁড়ালো। এই যেন হওয়ারই ছিল, আর সবাই চোখ বড় বড় করে দেখছে। আর ছেলেটি যথেষ্ট হ্যান্ডসাম, আর মোট কথা ছেলেটি ভার্সিটির সভাপতির ছেলে, তাই না বলার প্রশ্নই আসে না। কিন্তু পরক্ষণেই যা হলো তাতে যেন সবাই বিস্ময়ের শেষ পর্যায়ে চলে গেল। ফুলটা হাতে নিয়ে সাফার সোজা রাইসার সামনে দাঁড়ালো। ফুলটা ওর হাতে দিতেই সাফার ঝুঁটিতে লাগিয়ে দিল। ব্যাগ থেকে ফোন বের করে ফটাফট কয়েকটা সেলফি তুলে সাথে সাথেই আপলোড করে দিল। সবাই বেশ মজা নিয়ে সব দেখছে। প্রপোজ করা ছেলেটি তো হাঁ হয়ে তাকিয়ে আছে। সাফার কাজ শেষ হতেই সাফা ছেলেটির সামনে দাঁড়িয়ে বলল, আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস ভাইয়া, আজকের দিনটা এত ভালো করে দেওয়ার জন্য। আসলে কয়েকদিন ধরে ভাবছিলাম কি নিয়ে পোস্ট করব, ভেবে পাচ্ছিলামই না। দেখেন আপনি কাজটা কতটা সহজ করে দিলেন। সাফার কথায় ছেলেটি যেন তাসকে খেলো, আর সবাই এসব দেখে হাসাহাসি করছে। রিদানের মুখেও হাসি ফুটে উঠল নিজের অজান্তেই। সাফা চলে যেতে নিবে, ছেলেটি বেশ রেগে গেল। তাকে ইগনোর, এই আরমানকে ইগনোর, আজ মজা বুঝাবে। আরমান রেগে সাফার হাত শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে বলল, আমার সাথে মজা করস? জানিস আমি কে? এই আরমানকে ইগনোর করিস। তোদের মতো মেয়েদের টাকা বিলাইলে বিছানায় পাওয়া যায়, আর সেই তুই ভাব দেখাস আমার সাথে? তোকে যদি নিজে বিছানা না নিতে পেরেছি, আমার নাম আরমান নয়। হাত ধরায় আর এতগুলো বিশ্রী কথা শুনে মুহূর্তেই রাগে সাফার চোখ নীল থেকে লাল বর্ণ ধারণ করলো। যখন সাফা খুব রেগে যায় তখন সাফার চোখ আর সেই নীলাভ নীল থাকে না, চোখ ফুটে ওঠে দারুণ হিংস্রতায়। সেই হিংস্রতা যে কেউ দেখে তার প্রাণটার সাথে থাকে না, কেউ ভয়ে এগোতে পারছে না। আরমান কেমন লোক সবাই জানে, কিন্তু রিদান তো আরমানকে পরোয়া করে না। রাগে চোয়াল শক্ত হয়ে আসে রিদানের। পাশ থেকে এসব নিবিড়ভাবে লক্ষ্য করছিল বেস্ট ফ্রেন্ড সাগর। হ্যাঁ, সেদিনের সেই সাবধান শুভাকাঙ্ক্ষী সাগর ছিল। রিদান রেগে আসতে নিবে তার আগেই সাগর ধরে ফেলল। এটি ভার্সিটি রিদান, যত বড়ই হোক না কেন, যত বড় নেতাই হোক না, ভার্সিটিতে কোনো গন্ডগোল করলে আহনাফ চৌধুরী রিদানকে ছাড়বে না। আর রিদিমা চৌধুরী আগেই বলে দিয়েছে, রাজনীতি করতে হলে ভার্সিটির বাইরে করবে, ক্যাম্পাসে না। রিদানের সাথে তাদের সম্মান জড়িয়ে আছে। রিদিমা চৌধুরী ভার্সিটির লেকচারাল, তার একটা আলাদা ইমেজ আছে। সাগর চাচ্ছে না তার বেস্ট ফ্রেন্ড রাগের বশে কোনো ভুল করুক যা ওকে সারা জীবন খেসারত দিতে হবে। সাফার রক্তিম চোখ দেখে আরমান একটু হলেও ভয় পেল। কি যেন আছে সেই চোখে, রিদানকে কাঁপাতে যথেষ্ট। আরমানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে সাফা শক্ত করে ঠেসে ধরল। আরমান ব্যথায় কুকিয়ে উঠল। আরমানের দলের লোকগুলো রেগে দৌড়ে এলো। অবস্থা বেগতিক। লোকগুলো কিছু করার আগেই আরমান চেঁচিয়ে বলে, এই কেউ আসবি না, ওর গায়ে একটা আঁচড় লাগলে জানে মেরে দেব। আরমানের কথায় সাঙ্গপাঙ্গ সব থেমে গেল। এগোনোর সাহস নেই তাদের। সাফা মুচকি হেসে আরমানের হাতটা আরেকটু জোরে চেপে ধরে বলল, আমাকে সেসব মেয়েদের মতো ভাবলে ভুল করবি, কারণ আমি আর তারা অনেক পার্থক্য। সারা ভার্সিটিতে আমার মতো এক পিস বের করতে পারবি না, কারণ এরকম নীলাভ নীল চোখ কারণ নেই, না আছে এরকম রক্ত লাল চোখ। তাই আমার সাথে লাগতে আসিস না। তোর ওই সাঙ্গু পাঙ্গুদের হালুয়া আমি একাই টাইট করতে পারবো। আর বিছানা গরম করার শখ পতিতালয়ে যা, এই ক্যাম্পাসে খুঁজছিস কেন? আর আমাকে বিছানায় নেওয়ার স্পর্ধা করিস না, কলিজাটা একদম বের করে নিয়ে আসবো। এরপর আমার সামনে আসার আগে 10 বার ভাববি। মাইন্ড ইট। সাফার আগে ফুসতে ফুসতে প্রিন্সিপালের রুমে চলল। রাইসা ভয় ভয় নিয়ে সাথে গেল সাফার। আরমান রাগে অপমানে সাঙ্গুপাঙ্গুদের নিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে আসলো। ওরা চলে যেতেই সবাই হেসে দিল। মনে হলো পুরো ভার্সিটি হাসছে। প্রিন্সিপালের রুমে গিয়ে নক করতেই পারমিশন মিলল। ভিতরে প্রবেশ করে সাফা সালাম দিল। সালামের জবাব দিয়ে সাফা আর রাইসাকে বসতে বলল।
একে অপরের দিকে তাকিয়ে তিনজন হো হো করে হেসে দিল। প্রিন্সিপাল হাসতে হাসতেই বলল, কিরে মামুস, আজকে তো তোর স্কিল দেখলাম, আচ্ছা মতো শিক্ষা দিয়েছিস বেটাকে। আঙ্কেল, তুমি যে প্রিন্সিপাল ভুলে গেছো? সাফার কথায় প্রিন্সিপাল স্যার ভাবার মতো অভিনয় করে বলল, হ্যাঁ তাই তো, আমি তো এই ভার্সিটির প্রিন্সিপাল। কিন্তু ভার্সিটির প্রিন্সিপাল তো এখন তার 2 মায়ের সামনে বসে আছে। 2 মায়ের সামনে সে তো খুব বিতু। হ্যাঁ। প্রিন্সিপালের কথায় ওরাও হাসলো। তারপর রাইসা বলল, আঙ্কেল, এত আর্জেন্ট আসতে বললে কেন? হ্যাঁ, ওই ব্যাপারে ছুটির পর কথা বলবো। হলরুমে উপস্থিত থাকবি কেমন? এখন ক্লাসে যা।